এবং দেশ স্বাধীনের পরে যে বিরোধী রাজনীতি ধারণ করতে পারতো, এই বাংলাদেশকে আজকে ভিন্ন জায়গায় যেত। আজকে এত ইচ্ছা তৈরি হতো না এই জায়গায়। আমরা যদি বিরোধী রাজনীতি করতে পারতাম, দেশ স্বাধীনের পরে চাকসুর সব জায়গায় চিন্তাই হয়েছে। ইভেনকে 73 নির্বাচন যে কটা সিট দেওয়া হয়নি। এই যে বিরোধী রাজনীতিকে ধারণ না করতে, বিরোধী রাজনীতি মানে ডেমোক্রেসিতে বিরোধী রাজনীতি থাকবেই, বিরোধী মত থাকবেই, প্রতিবাদ থাকবে, প্রতিরোধ থাকবে, কিন্তু সেটা প্রতিহিংসাপূর্ণ হবে না। এটি হচ্ছে বিরোধী রাজনীতি, পার্লামেন্ট ডেমোক্রেসি। কিন্তু এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এটা আওয়ামী লীগ যারা পালিয়ে গেছে তাদের স্বীকার করতে হবে। আমরা দেশ স্বাধীনের পরে যেমন বিরোধী রাজনীতিকে যেমন গ্রহণ করতে পারে নাই, ঠিক তেমনই অনেকদিন পরে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আসার পরও বিরোধী রাজনীতিকে বিচ্ছিন্ন করতে চেয়েছে, এবং তার পরিণতি বঙ্গবন্ধু তার জীবন দিয়ে দিয়েছেন, শেখ হাসিনাকে পালিয়ে দিতে হয়েছে। আজকে আওয়ামী লীগের বন্ধুরা মনে করেন যে বাংলাদেশে একটা লাল বিপ্লব হয়েছে, হ্যাঁ লাল বদল হয়েছে। জি না বন্ধুরা, লাল বদল হয় নাই দেখে আমরা এখনো সংগ্রাম করতে পারছি। বিএনপির মতো দল যারা জামাতের সঙ্গে জোরাজুরি করেছিল, জামাতকে ছাড়া চলছিল না, জনগণের দাবির সঙ্গে যারা একত্রিত থাকতে পারেনি, যে সুযোগে সেখানে ফাঁসি হয়েছে জায়গায়, সেই দলও আজকে বলতে বাধ্য হচ্ছে না না না, আমরা যাহা করি তা ঠিক করে নাই, আমরাই মুক্তিযুদ্ধের ঘটনায় আমরা তাই বলছিলাম। আমরা তাই বলছিলাম ইতিহাসে যার যে প্রাপ্য তাকে সেটা দিতে হবে। আজকে বঙ্গবন্ধুকে বহিষ্কার করতে মুক্তিযুদ্ধের ইতিহাস পরিষ্কার করা হয়েছে, জিয়াকে পাকিস্তানের জল করা হয়েছে। আজকে এই সব কারণে বাংলাদেশের মুক্তি ইতিহাস নিয়ে আজকে ভিন্ন ভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে। আজকে মুক্তিযুদ্ধ 36,000 বদল, এরা 32 পার্টির দাঁত বের করে বলছে না না, মুক্তিযুদ্ধ ছিল ইন্ডিয়ার সঙ্গে আওয়ামী লীগের পতন খেলা, দেশটা ভাগ। আজকে এই শক্তি রাজনীতিকে যদি নির্মূল করতে হয়, উৎপাদন করতে হয়, আমাদের দেশকে যারা দেশ স্বাধীন করে বিরোধী রাজনীতি সূচনা করেছিলাম তাদেরকে একত্রিত হয়ে একসাথে বলতে হবে, হ্যাঁ আমরাই দেশ স্বাধীন করে বিরোধী রাজনীতি সূচনা করেছিলাম, আমরা সেই সময় জাতীয় সরকার দিয়েছিলাম, আমাদের কথা বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিণত হয়েছে। এমনকি আমাদের দল আমরা আমাদের সঙ্গে থেকে বলেছিলাম, রাতের ভোট করে ক্ষমতা দিয়ে চিরস্থায়ী করা যাবে না, ভোট বাতিল করুন, যে আমাদের কাছে কামড়ে আসুন। আমাদের কথা সে একটা শোনেন নাই। উনি রাতের ভোট করেছেন, এরপরে আমি ভোট করে মনে করেছেন ক্ষমতাকে চিরস্থায়ী করতে হবে, যার কারণে ওনাকে রক্তপাত মধ্যে বিদায় হচ্ছে। দুঃখজনক, গোটা জাতিকে বিপদ হয়েছেন। আজকে আমি মনে করি সবাই বুদ্ধোদয় হওয়া উচিত। বাংলাদেশের ক্ষমতা যারা আছেন আপনাদেরকে এটা বিরোধী ফেস করতে হবে। যে দলটা স্বাধীনতাকে এখনো পুরোপুরি বিশ্বাস করে না, সেই দলটা বিরোধী দল। আমি চাই না আপনার বিরোধী মর্যাদা ক্ষুণ্ণ করেন, বিরোধী মর্যাদা ভোগ করুন, কিন্তু গোলাম আজমের সুপুত্র ওই যে গিয়ে বিরোধী আচার পালন করতে আসছি, এই আচারটাকে পালন করে দেওয়ার সুযোগ দেওয়া উচিত না। কিসের আচার? আজকে এইসব কথা বলে বাংলাদেশের রাজনীতিকে আবার পরিস্থিতি করার চেষ্টা করা হচ্ছে। আমরা সংবিধান সংস্কারে গিয়ে আমরা সই করি নাই, এই কারণে আমরা আলীর সাথে বলেছি, প্রথমে বৈঠকে বলেছি যে আপনার যে প্রস্তাব শুনলাম, আপনি মুক্তিযুদ্ধকে ঘাটো করতে যাচ্ছেন, বাংলাদেশে 71 সালের মুক্তিযুদ্ধকে ম্লান করে এমন কোন অবস্থান আমাদের দল মেনে নেবে না। আলিয়া সাহেব বলছে আপনারা বলতে পারেন থাকবে না, এগুলি থাকে না। আমি বিএনপি সবুদয় হচ্ছে, সঠিক পদক্ষেপ নিয়েছে, দুইটা শপথ করে নাই, আমি তাকে ধন্যবাদ জানাই। আমি পরিষ্কার বলতে চাই পার্লামেন্টারি ডেমোক্রেসি বিরোধ পাবে, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আমাদের দেশে বর্তমান সময় যেভাবে ধর্মটাকে ব্যবহার করা হচ্ছে রাজনীতিতে, এটা অস্বাভাবিক, এটা অস্বাভাবিক মারা যায় না। এবং এই যে বেহেস্ত সকাল বিকাল আমার দাদা বলতো যে এগাতে আখির দাম না, সেজন্য এগাতে প্রতিনিয়ত। আজকে এই শক্তি সম্পর্কে সতর্ক না, আইনত হবে, এই রাজনীতি বন্ধ করতে হবে। বাংলাদেশ মুক্তির দ্বারা পরিচালিত হোক, যদি পরিচালিত আমার বিশ্বাস সরকারের পক্ষ থেকে আসমন্ত্রকে স্বীকার করলো কি করলো না, তারপর কিচ্ছু আসে যায় না। ইতিহাস নিজস্ব নিয়মে আসমন্ত্র বীরকে স্বীকার করবে এবং যুগ যুগ বহন করে যাবে। প্রধান এ পর্যায়ে বক্তব্য রাখছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংগ্রামী সভাপতি
প্রখ্যাত আইনজীবী জনক হাসান ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হৃদয় পতাকা নির্বাচন সংগ্রামী সভাপতি কবি শাহনাজ সুলতানা ভাই। সরে যান ভাই, হয়েছে সরে যান ওখান থেকে। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কর্তৃক আয়োজিত আজকের উপদেষ্টা মাস্টার অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং আপনারা যারা শুনছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আমাদের সংগঠন রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে ভাই মার্চের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এটা একটা ভিন্ন পরিস্থিতিতে আজকে এখানে আপনারা এই আয়োজন করলেন। ভাই শোনেন ভাই, এর আগে আমরা অনেকবার এখানেই কথা বলেছি, গতবার আমরা সম্ভবত কথা বলেছি, তখন এক ধরনের আশা ছিল। আজকে যখন আসলে কথা বলছি তখন এক ধরনের নিজেদের সহ সমস্ত বিষয় নিয়ে আসলে একটা পর্যালোচনার পর্যায়ে এসে দাঁড়াচ্ছে। আসলে আব্দুল্লাহ দোসরা মার্চ এগুলি আপনাদের কাছে আসলে নতুন করে গল্প করার কিছু নাই, মার সাথে মামাবাড়ির গল্প করার মতো হবে। সেই জায়গায় আমি কথা বলতে চাই, আমি শুধু দুইটা জিনিসের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। আসম আব্দুল্লাহ আসলে ব্যক্তি জীবনে ব্যক্তিগত ভাবে অনেক সৌভাগ্যবান মানুষ। ইতিহাসের দুইটা বড় রকমের বাক বদলের সময়ে তিনি আসলে সেই বাক বদলের সাথে সামনের সারিতে নেতৃত্বের জায়গায় ছিলেন, ৭১ এবং ২৪-এর আগে উনি একবার তো মানুষের পাবলিক মিটিং আসলে আল্লাহর কাছে এরকম প্রার্থনা করছিলেন যে আল্লাহ শেখ হাসিনার পতন দেখানোর আগে যেন আপনি আমাকে তুলে লাগিয়ে দেন, আমি যেন তার মৃত্যুর আগে যেন আমি তার পতন দেখতে পাই। এটা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় যে রব্বাইয়ের দোয়া সবসময় অসম্পূর্ণ থাকছে। ৭১ সালে পতাকা তুলছে, দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হওয়ার পর বুঝছে যে আসলে যে জন্য আসলে দেশটা স্বাধীন করতে হইল সেই পথে আসলে দেশটা যাচ্ছে না। স্বাধীনতার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আসলে বাস্তবায়ন করার দিকে আসলে দেশটা যাচ্ছে না, এবং তাদেরকে আসলে দেশটা সেই পথে খেলার জন্য জীবনের ঝুঁকি নিতে হয়েছিল। আরেকবার অন্যান্য সমস্ত গল্প বাদ দিয়ে যদি বলি যে আপনারা যেটা সাক্ষী, আপনারা যে সংগ্রামে ছিলেন, আমরা যে সংগ্রামে ছিলাম, সেই সংগ্রামে তিনি, আমিও তাকে বলতাম যে আসলে একজনের জীবনে এরকম ঘটনা খুব কম ঘটে যে আপনি 2 বার পতাকা তুলবেন, যে আপনি আরেকবার এই বাংলাদেশটা সংস্কার হবে। যে উদ্দেশ্যে আপনারা আসলে দেশটা স্বাধীন করছিলেন, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের রাষ্ট্র, মানুষের রাষ্ট্র, জনগণের রাষ্ট্র, পাকিস্তানি কিংবা আসলে ব্রিটিশ রাষ্ট্র নয়, একটা স্বাধীন রাষ্ট্র আসলে যেটা আপনারা তৈরি করতে চাইছিলেন, এবার সম্ভবত এই যুদ্ধটাও আসলে আপনি একভাবে কারো পতাকা তুলবেন এবং এটা আমরা করতে পারবো না। দুর্ভাগ্য হচ্ছে যে এইবারও আমরা আসলে হাসিনার পতন ঘটাইতে পারছি, কিন্তু হাসিনার পতন ঘটানোর পরে এই ১.৫ বছরের চেষ্টা এবং এই নির্বাচনের পরের কয়েকদিন, এইটা মিলে আসলে যে ইঙ্গিতটা বাংলাদেশের সামনে স্পষ্ট করে, সেটা হচ্ছে যে কেবলমাত্র হাসিনার পতন, এইটুকু দোয়া হয়তো কবুল হয়েছে, কিন্তু যে জন্য পতন, সেই দোয়ার আসলে কতটা মানে আল্লাহ কবুল করছেন, এটা নিয়ে সন্দেহ আছে। আমি দুইটা কথা বলতে চাই এই জন্য, একটা হচ্ছে যে প্রধান ভাই বললেন, প্রধান ভাইয়ের কথার মধ্যে উনি বললেন যে আসলে
এই সংস্কারটা যে জায়গাটার মধ্যে তর্কটার মধ্যে পড়লো, এবং ওনারা যখন কথা বলেন তখন মনে হয় যে বাংলাদেশের এই সংস্কারের লড়াইটা কেবলমাত্র মুক্তিযুদ্ধটাকে আরো বড় করা কিংবা ছোট করার মধ্যে বোধহয় এই সংস্কারের প্রয়োজনটা নিহিত ছিল। বিষয়টা তো আসলে এখানে ছিল খুব পরিষ্কার করে বাংলাদেশ আসলে রাষ্ট্র কাঠামো, বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতা কাঠামো, বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতা যে এক ব্যক্তির হাতে আসলে কেন্দ্রীভূত হয়, এবং বাংলাদেশের রাষ্ট্র যে একজনের কথাই চলে, বাংলাদেশের আইন, বাংলাদেশের সংসদ, বাংলাদেশের বিচার বিভাগ, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের অর্থনীতি যে কেবলমাত্র একটা ব্যক্তির কথায় উঠে বসে, ওনার ইচ্ছা পূরণের জন্য যেখানে চলে, এই যে ক্ষমতা কাঠামো, এটা পরিবর্তনের জন্য আসলে সংস্কারের আলাপটা বাংলাদেশে এসেছিল। এই সংস্কারের আলাপটাকে আমরা আসলে আসল জায়গায় রাখার বদলে যার যার নিজেদের আসলে রাজনৈতিক বয়ানের মধ্যে, যার যার নিজেদের আসলে যেটা যেটা পছন্দ আর যেটা পছন্দ, এর মধ্যে তর্কের মধ্যে নিয়ে আসলে যেই জন্য এখানকার মানুষ বারবার লড়াই করতে বাধ্য হয়েছে, সে লড়াইয়ের আকাঙ্ক্ষা থেকে আসলে আমরা নিজেদের বয়ান অনুযায়ী সরে গেছি, অথবা সরতে অন্যদেরকে অনুপ্রাণিত করছি। এইটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো, যত তাড়াতাড়ি নিজেদের আসলে দলীয় সিদ্ধান্তের বাইরে, দলীয় স্বার্থের বাইরে, দলীয় বিশ্বাসের বাইরে, জনগণের স্বার্থের জায়গা থেকে, বাংলাদেশের স্বার্থের জায়গা থেকে, বাংলাদেশের 18 কোটি মানুষের স্বার্থের জায়গা থেকে কিরকম একটা রাষ্ট্র হইলে এইখানকার অধিকাংশ মানুষ আসলে ভালো থাকবে, এই জায়গা থেকে যখন থেকে চিন্তা করতে পারবো, এবং তার জন্য যা যা পরিবর্তন করা দরকার সেটা কিভাবে হইলো, কাকে দিয়ে হইলো, এই জায়গা থেকে যখন আসলে উপেক্ষা করে পরিবর্তনটাকে আসলে প্রদান করতে পারবো, তখন আসলে এই যে বারবার আমাদের যে আসলে অভ্যুত্থান করতে হয়, বারবার জীবন দিতে হয়, বারবার লড়াই জিততে হয়, এবং তার ফলে যে লড়াইয়ের পরে এই বিজয় যে আসলে হাতছাড়া হয়, এটাকে আসলে ঠেকানোর পথটা বের করতে পারবো। আমরা অনেকবার জিতছি, আমাদের বিজয়ের ইতিহাস অনেক কম, কিন্তু আমাদের প্রতিভা, আমাদের বিজয় কোনো না কোনো ভাবে ব্যাহত হয়েছে, এবং এইবারও বিজয় আসলে ব্যাহত হওয়ার সমস্ত লক্ষণ স্পষ্ট হয়েছে। এইবারও মনে হচ্ছে যে যা কিছু হয়েছিল 24-এ, যা কিছু সমস্ত রাজনৈতিক দল নিয়ে আমরা করছিলাম, যার জন্য এখানকার মানুষের আসলে জীবন দিচ্ছে, যার জন্য এখনো পোলাপান হাত নাই, পা নাই, চোখ নাই, এরা চোখের সামনে ঘুরে বেড়ায়, যার জন্য এখনো পর্যন্ত 24-এর আহত সৈনিকেরা, 24-এর আহত ছিল না, এখনো পর্যন্ত মৃত্যু নিচে থামে না, এখনো মারা যায়, সেই ঘটনাটাকে আমরা বেমালুম একটা রাজনৈতিক নিজেদের আসলে বয়ানের আড়ালে, নিজেদের ইচ্ছার আড়ালে এই সমস্ত আত্মত্যাগ, সমস্ত লড়াইটাকে আমরা আসলে থামা চাপা দেওয়ার চেষ্টা করতেছি। নিজের চোখ ফেলে লাভ নাই, নিজের সাথে আত্মপ্রতারণা করে লাভ নাই। চিন্তা করি আমরা যে আসলে কি জন্য নামছিলাম, মানুষ কি জন্য নামছিল, মানুষ কি জন্য এখানে আসছিল, মানুষের জন্য আসলে বাংলাদেশ আজকে কি করতেছে, কোন পথে আছে। এইটার নাম সংস্কার হবে না পরিবর্তন হবে, না নতুন বাংলাদেশ হবে, না নতুন বন্দোবস্ত হবে। তর্কটা এইখানে না, তর্কটা আসলে এইখানে যে আজকে বাংলাদেশ ব্যাংকে কাকে বসানো হয়েছে, কেন বসানো হয়েছে, কিভাবে বসানো হয়েছে, এটা খুব বড় তর্কের জায়গা। এই তর্কগুলিকে বাদ দিয়ে আসমরাবকে নিয়ে আমরা আলাপ করতে পারবো, সংস্কারের পদ্ধতি নিয়ে আলাপ করতে পারবো, কিন্তু সংস্কারের কি কি আসলে বাস্তবায়ন হবে সেটা নিয়ে এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যারা সরকারে আছেন, যারা বিরোধী দলে আছেন, যারা এখনো পর্যন্ত রাজপথে আছেন, আর রাজপথের বাইরে এখনো যারা আছেন, সবাই এখনো ঠিক করার সময় আছে যে অন্তত কি কি পরিবর্তন না করলে বাংলাদেশ যে জন্য লড়াই করছে সেই লড়াই আবারও এরকম ব্যাহত হয়ে যাবে, এবং আবারও এখানকার মানুষ হতাশ হবে, এবং আবারও আমাদের উপরে কোনো না কোনো নামে, কোনো না কোনো এক ব্যক্তি, কোনো না কোনো এক ব্যক্তির শাসন দিয়ে আমাদেরকে আবারও এরকম আরো 20 বছর, 30 বছর, 15 বছর আমাদেরকে শাসন করবে। সেটা যদি আমরা না চাই, সেটা যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে আসলে একদমই রাজনীতির আসল জায়গা মানুষের অর্থনৈতিক মুক্তি, মানুষের রাজনৈতিক মুক্তি, মানুষের সাংস্কৃতিক মুক্তি, কোন পথে, এবং এটার জন্য আসলে আমরা যা যা সবাই মিলে করছিলাম তার মধ্যে কোথায় বাড়াবাড়ি আছে, কোথায় কমতি আছে, সেটা নিয়ে আবারও পর্যালোচনা করে সেইভাবে আসলে বাংলাদেশের সামনে সবাই মিলে উপস্থিত হন। তাহলে এখনো পর্যন্ত এইটা কোনো একটা কাজে লাগতে পারে, আর না হয়
আমরা এরকম 50 বছর পরে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে নিয়ে আসলে এরকম কথাবার্তা বলবে মানুষের ভিতরে। সেই জন্য আমি মনে করি, আর এইটা করার জন্য আরেকটা কথা বলে কথাটা শেষ করতে চাই। আমি যেটা মনে করি যে জিএসডির পথ কিংবা জাসদের পথ, বাংলাদেশ জাসদ, যখন আমি আপনারা বিরোধ করেছি, আমি মনে করি জাসদের সাথে আসলে একটা জাসদের জন্মের সাথে জাসদের জন্ম নেওয়ার সাথে একটা প্রতিরোধ এবং ন্যায়ের পক্ষে সাহসের সাথে দাঁড়ানোর ব্যাপার ছিল। জাসদের মধ্যে যখন থেকে আসলে আপনারা আপোষ ঢুকাইছেন, আপনারাও শেষ হয়েছেন, বাংলাদেশও শেষ হয়েছে। আপোষের জায়গাটা আসলে জাসদের জায়গা না। আপোষ অনেকে করবে, অনেকের জন্য আপোষই রাজনীতি, অনেকে আপোষের রাজনীতি করবে বলে রাজনীতির দল বুঝছে, তারা আসলে আপোষ করে সফল হইতে পারে। এর সাথে রাজনীতি আপোষ দিয়ে চলবে। তো জাসদ যদি আপোষ করে এবং জাসদ যদি আপোষের পথকে তার আসলে সফলতার পথ হিসেবে নেয়, যত লড়াই সে অংশীদার হোক, সে লড়াইয়ের পরে তারা মানুষের যেটা পাওয়ার কথা, জাসদের কাছ থেকে মানুষ যেটা আশা করছিল, জাসদ যে কারণে জন্ম নিয়েছিল, সেই কারণ আসলে এখানে বলবে। তবে আমি অনুরোধ করব যে বহুবার বহু কারণে আপোষের হাতছানি আসে, বহু কারণে আপোষের ডাক আসে, আপোষ তো উপেক্ষা করেন, মানুষের সাথে থাকেন। জাসদকে আসলে মানুষ বাঁচিয়ে রাখবে, জাসদকে ক্ষমতায় বাঁচিয়ে রাখবে না। মানুষকে নিয়ে যখন জাসদ ক্ষমতায় যাবে, তখন আসলে জাসদ বাংলাদেশের প্রকৃত জাসদ হবে, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার জাসদ হবে, তখন আসলে দোষণ আমার অর্পণ হবে। সেই পথে আপনারা থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমাদের জায়গা থেকে আপনাদেরকে আবার অভিনন্দন জানি, আমাদেরকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানি। আমার কথা এখানে শেষ করছি। বক্তব্য রাখছেন গণফোরাম সভাপতি অ্যাডভোকেট ডক্টর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। শ্রদ্ধার সভাপতি একটা দিয়ে লাইট রেকর্ড না একটা দিয়ে সম্মানিত অতিথিবৃন্দ, আজকে 1971 মার্চকে স্মরণ করার জন্য আমরা এই 2 মার্চ তিনি মোল্লায় ছিলেন। তিনি এখনো আমাদের মধ্যে জীবিত আছেন, শারীরিক নিয়ে একটু বের হতে হবে। আমরা বাংলাদেশের জনগণ একত্রে মহান যাত্রার অবস্থান থেকে যে ভূমিকা রেখেছিল, সেটা ইতিহাসের বিরুদ্ধে হয়ে আছে। ইচ্ছা করলেই প্রাপ্ত হতো। সেই অগ্নিজরা দিনগুলোতে 1 মার্চ থেকে যখন পার্লামেন্টের অধিবেশন বাতিল করলো, সারা বাংলাদেশের মানুষ কিন্তু জেগে উঠেছে। অগ্নির পুলিঙ্গের মতো সারা দেশে তারই প্রেক্ষাপটে আবার 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজ, আবার যিনি নাকসুর ভিপি ছিলেন আহমদ আব্দুর রব, সেই পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন, হাজার হাজার লাখ লাখ ছাত্র জনতা সেই পতাকা এখানে স্পষ্টভাবে আপনি দেখেছেন যে বাংলাদেশের মানচিত্র সম্বলিত পতাকাটি, এবং সেটা তিনি তৈরি করেছিলেন শিবনারায়ণ দাস। মাহমুদুর রহমান মান্না ওই চশমার ওই পাশে বক্তব্য দেয় নাই। আমরা তো দেখলাম যে কিভাবে ওনার মৃত্যুটা খুব কাছে চলে আসছিল, দেখভাল করার লোক ছিল। এরকম ইতিহাসে বাকি বাকি যারা অসাধারণ ভূমিকাগুলো রেখেছিল, জাতি হিসাবে আমরা কিন্তু তাদেরকে সেই সম্মানের জায়গা দিতে পারছি। এখানে সালাম ভাই আছে,
তিনি তো আন্দোলনের 69-এর গণ অভ্যুত্থানে এবং পরবর্তী পর্যায়ে অংশগ্রহণ করেন। এখন ওনার সামনে বা বর্তমানে উনি যে দায়িত্বে আছেন, এখান থেকেও কিন্তু অনেক কিছু করা যায়। সাদেক হোসেন খোকা ভাই যখন দায়িত্বে ছিলেন, আপনারা দেখেছেন 69-এর গণ অভ্যুত্থানের যারা বীর সেনানীরা ছিল, 11তম আন্দোলন, তাদেরকে কিন্তু উনি প্রত্যেক বছর সম্মানিত করেছেন, অনুষ্ঠান করেছেন এবং মুক্তিযোদ্ধাদেরকেও উনি অনেক বিরল সম্মানিত করেছেন। এই ঢাকা শহরে ওনারা আপাতত অনেক সড়কের নাম কিন্তু মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করেছেন। আশা করি সালাম ভাই সেই ধারাটা অব্যাহত রাখবে। আর কিছুদিন পরে এখন আর খুঁজে পাওয়া যাবে না। এখনো যারা জীবিত আছে, নানা অনেকেই আসছেন আপনারা। হ্যাঁ, আপনাদের সাথে কিন্তু সমাজের একটা বিচ্ছিন্নতা হয়ে গেছে। আপনারা অনেক সময় একাকিত্ব বোধ করেন। এটা তো হওয়ার কথা ছিল না। আমরা সকলে মিলে তো বাংলাদেশটা করেছিলাম এবং প্রত্যেকটা ইতিহাস কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে। কিন্তু তার চেতনা স্বাধীনতার পতাকা উত্তোলনে তরুণ সমাজের মধ্যে উজ্জীবিত করতে পারে। বিএনপি হচ্ছে যে অথবা জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভা করেছেন, দিতে পারে। কিন্তু কোথায় যেন একটা আন্তরিকতার অভাব আছে। আবার কেউ কেউ পুরো ইতিহাস থেকে পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং একটা পরিবারের মধ্যে পুরো বাংলাদেশের ইতিহাসটাকে সৃষ্টি করার একটা অপকৌশল আমরা দেখি। আবার ইদানিং তো ওই যে মন্নে লড়িয়ে আপনার তিনি নিজে বলতেন যে হয়তো উনি নাকি বাধ্য করেছেন এই সরকারের মেয়াদ হতে এর মধ্যে দেখেন একটা বিশ্ব রাজনীতিতে একটা ওলট পাল্ট হয়ে তাকে খুশি ধরিয়ে যাচ্ছে, পুরো পরিবারকে হত্যাযজ্ঞে পরিণত করছে। পরপর ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আমরা কি অসহায়? এই 13 দিনের সরকার যে বিবৃতি দিয়েছে এটা আমি পছন্দ করিনি। এটা আমার কাছে মনে হয়েছে একটা নত জানো পররাষ্ট্রনীতির একটা কি বলবো প্রশ্ন। এখানে যে হত্যাকাণ্ডের একটা তীব্র বিরোধিতা করা, প্রতিবাদ করা, এটা তো আমরা দেখতে পাবো। আর ভাই এটা তো ইসলামিক দলগুলো করবে এমন তো না, যেখানে মানবতার বিরুদ্ধে একটা এত বড় হত্যাকাণ্ড করছে সারা পৃথিবী ব্যাপী। তার বিরুদ্ধে আমি তো মনে করি সারা পৃথিবীর মানুষ জাগ্রত হব। এটা জামাত ইসলামের বিষয়টা না, ইসলামিক দলগুলোর বিষয়টা। আমরা কোথায়? আমাদের যুক্তফ্রন্ট কোথায় আজকে একটা মিছিল করবে। আসলে আমি তো মনে করি সরকারের পক্ষ থেকে এই ট্রাম্পের এই দস্যুতামি মানবতা বিরোধী অপরাধের জন্য সরকার কেন একটা প্রতিরোধ করবে না? করা উচিত না? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমি আহ্বান জানাবো, আসেন আপনার নেতৃত্বে বাংলাদেশে যারা 71 মহান মুক্তিযুদ্ধে আমেরিকার বিরুদ্ধে লড়াই করে আমরা জয়লাভ করেছি, সেই আমেরিকা আবার সারা মোড়লগিরি করবে, এটা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না। হারিয়ে যাবে। আপোষ খামিটা করলে কিন্তু বাংলাদেশ এগুলো পারবে না। সঠিক সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আজকে এই সরকার অনেক আমাদের প্রতীক্ষিত সরকার, একটা নির্বাচনের মধ্য দিয়ে তারা এসেছে, 2/3 অধিক আসনে তারা জয়লাভ করেছে। আমি তো মনে করি একটা অফুরন্ত সম্ভাবনার সৃষ্টি হবে বাংলাদেশে যদি সরকার সঠিক নীতিগুলো নিতে পারে এবং আমাদের মধ্যে 24শে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যটাকে কিন্তু ধরে রাখতে হবে। বিভেদ কামিতা করে, বিভেদের রাজনীতি করে বাংলাদেশে আর এগোতে পারবে না। এককভাবে এটা কারোর পক্ষে সম্ভব না। আশা করবো আগামী দিনে বাংলাদেশে
এই 52 থেকে 69, 69, 71, 90 এবং 26, 24 সব কিছুকে ধারণ করে এখানে যেন কোন মৌলবাদী শক্তি, জঙ্গি শক্তির না হয়, তার বিরুদ্ধে আমাদের ক্রমাগতভাবে লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। আজকে আপনারা দেখেছেন তারা বলেছিল যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে 13 তারিখ নাকি একটা অন্যরকম বাংলাদেশ হবে। সেই অন্যরকমের বাংলাদেশের বক্তব্য কি আমরা জানি, তারা কি বলেছিল, কিন্তু বাংলাদেশের জনগণ সেটা প্রতিরোধ করেছে ব্যালটের মাধ্যমে। সুতরাং এই যে অফুরন্ত শক্তি বাংলাদেশের বাঙালিদের, সেই শক্তিটাকে আগামী দিনে কাজে লাগিয়ে সমস্ত ইতিহাসের বাঁকে বাঁকে যারা অসাধারণ ভূমিকা রেখেছে তাদেরকে জাতীয় সম্মানে ভূষিত করে আমাদের পথ চলতে হবে। ধন্যবাদ। নিশ্চয়ই